তুই তখন থেকে দরজার সামনে পায়চারি করছিস কেন রে? হ্যাঁ। এই লালটু, তোর কি হয়েছে বলতো? আরে কটা বাজে খেয়াল করেছিস? বরুণ জেঠু এখনো এলো না। আমরা গল্প শুনবো না? আরে শুনবো তো, তোর এত তাড়া কিসের বলতো? আরে আমার তো পড়াও আছে, না গেলে আবার বকা দেবে। তাহলে তোকে শুনতে হবে না, আমি আর আকাশ শুনে পরে সময় পেলে তোকে বলে দেব। কাউকে কোথাও যেতে হবে না, আমি এসে গেছি। তোমার এত দেরি হলো কেন বলো তো? ওরে বাবা, আমি আমার এক পুরনো বন্ধু জমিদার নারায়ণ পাল, ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। উনি ডেকেছিলেন, সম্প্রতি শহরে এসেছিলেন, আজকে গেলেন। হ্যাঁ, জমিদার তোমার বন্ধু? তার মানে তো এলাহি খাবারের আয়োজন। সে আর বলতে কি নেই সেখানে বল, আমিষ নিরামিষ, ঝাল মিষ্টি শরবত ফল সব। ওকে তোদের কথাও বললাম, ও বলল ওর গল্পটাও বলতে তোদের। সে কি গো বলুন জেঠু, ওনারও কোনো গল্প আছে নাকি? সে আর বলতে, তোরা শুনবি কিনা বল? বলো বলো। তবে শোন, আমি তখন রাধেশ্যাম গ্রামে নতুন ট্রান্সফার নিয়ে সে গ্রামে গেছি। গ্রাম সম্বন্ধে কিছুই জানি না। ওখানকারই জমিদার হলেন নারায়ণ পাল। একদিন আমায় ডেকে পাঠালেন। আরে আসুন আসুন, তা কেমন লাগছে এই গ্রাম? কোনো অসুবিধা হচ্ছে না তো? আরে না না, কোনো অসুবিধা হচ্ছে না। আর তাছাড়া তেমন সময়ও পাইনি গ্রামটা ঘোরার। তবে গ্রামের মানুষগুলো খুব ভালো, সরল মনের। শুধু শুধু কি? ওরা বলছিল আপনি নাকি কোনো কারণ ছাড়াই ইদানিং সপ্তাহে সপ্তাহে টাকা নেন। আমি চাই না, কিন্তু বাধ্য হয়ে করতে হয় বরুণ বাবু। বাধ্য হয়ে? ঠিক বুঝলাম না। কাউকে বলবেন না, এটা আমার বাবার আদেশ। কি আদেশ? হ্যাঁ হ্যাঁ আদেশ, শুনুন তবে। বলতে কোনো লজ্জা নেই, বুঝলেন বরুণ বাবু? নাম নারায়ণ আর উপাধি জমিদার হলে কি হবে? আমার স্বভাব ঠিক তার উল্টো। কিরকম? মানে আমি একটু ভীতু টাইপের। আপনি হাসছেন? সরি সরি, প্লিজ প্লিজ বলুন। এই যে ভয়, আমার বাবা মারা যাওয়ার পর 6 মাস আমাকে ঘুমোতেই দেয়নি জানেন। আর তারপর পরশু রাত থেকে তো আমার ঘুম একদম উড়েই গেছে। ঘুম উড়ে গেছে পরশু রাত থেকে? তা কি হয়েছিল? বাবা এসেছিল। মানে এই তো বললেন উনি মারা গেছেন। হ্যাঁ হ্যাঁ, উনি মারা গেছেন। তাহলে আবার মৃত মানুষ ফেরত আসে কিভাবে? আরে এসেছিল, ওটা বাবাই ছিল, কিন্তু পুরোপুরি না। পুরোপুরি না, অর্ধেক? একটু পরিষ্কার করে বলবেন প্লিজ। ওটা বাবার আত্মা ছিল, সাদা রঙের। আচ্ছা, আমি তবে আপনাকে পুরোটা খুলেই বলি। বেটে। হরে কৃষ্ণ দাদা বাবু, আসবো? আমি হরে কৃষ্ণ দাদা বাবু নই, শুধু দাদা বাবু। এসো। শুধু দাদা বাবু আসবো? দাদা বাবু আসবো? ওই হরে কৃষ্ণ আর শুধুটা বাদ দিয়ে বলার চেষ্টা করো। বলো দাদা বাবু আসবো। গে দাদা বাবু আসবো? আরে এসো এসো। তা এতবার হরে কৃষ্ণ কেন বলো তো? এগে অভ্যেস দাদা বাবু। দুধটা দাও দাও দাও। একটা কথা বলবো দাদা বাবু, যদি কিছু মনে না করেন। না না, মনে করবো কেন, বলো। মাইনেটা যদি... ব্যবসার হাল তো দেখছো হরি কাকা, বাবা গেছেন বছর খানেক হলো, ব্যবসা তো পুরো লোকসানেই চলছে। এর মধ্যে মাইনে বাড়াতে বললে কি করে হয় বলো তো? আমি বলি কি, হরে কৃষ্ণ, তুমি বেকার খাটছো। মানে? তুমি হলে জমিদার, তুমি খাটবে কেন? লোকেরা তোমার হয়ে খাটবে আর তুমি শুয়ে বসে খাবে। তোমার হাতে ক্ষমতা আছে, কাজে লাগাও। ক্ষমতা কাজে লাগাবো কিভাবে? একে প্রতি সপ্তাহে গ্রামবাসীদের থেকে সাপ্তাহিক টাকা তোলো। না 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 না, এটা আমার পক্ষে অসম্ভব। সে আমি তোমার মায়না বাড়িয়ে দিচ্ছি হরি কাকা, এটা আমার পক্ষে অসম্ভব। তা তোমার এখন মাইনে কত? গে হরে কৃষ্ণ, 300 টাকা। ঠিক আছে, যাও, কাল থেকে তোমার মায়না বেড়ে হবে 301 টাকা। 1 টাকা? ও চাই না, ছাড়ো তাহলে, ওটাও ক্যান্সেল। আর বলছিলাম যে আলোগুলো সব জ্বালিয়ে যেও, আমার ঘুম পাচ্ছে। কোন দেশেতে জন্ম বাপু কৃষ্ণই জানেন। এত কথা কেন বলো তো? যা বলছি তাই করো না, জানো তো আমার ভূতের ভয়। ঘুম পাচ্ছে, আলো জ্বালিয়ে যেও। কিপটেমে আমি ঘোচাচ্ছি, মাইনে আমি বাড়িয়েই ছাড়বো। এই ভূতের ভয়ই আমার একমাত্র অস্ত্র।
কি হলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? যাও। দাদা বাবু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নারায়ণ, এই নারায়ণ, তুই ব্যবসা লাটে তুলে ঘুমোচ্ছিস কি করে? ওঠ। বাবা, ভূত, ভূত। চুপ, একদম চুপ। এই ভূত ভূত পরে করবি, আগে আমার কথা শোন। নিজের ভালো আর নিজের ভবিষ্যতের ভালো চাইলে তোর ওই হরি কাকার কথা শোন, আর ওর মাইনেটাও বাড়িয়ে দে, নইলে আমি তোকে ছাড়বো না। মনে রাখিস, আমার আত্মা কিন্তু শান্তি পায়নি। আমার আত্মার শান্তি চাস তো সাপ্তাহিক নেই। কিন্তু বাবা, এ তো অন্যায়। তুমি তো আমায় অন্যায় করতে শেখাওনি বাবা, বরং বারণ করেছো, মেরেছো, বকেছো যখন আমি অন্যায় করেছি। আমি তোকে ব্যবসা লাটে তুলতেও শেখাইনি। মানুষ বিপদে পড়লে নিজের ক্ষমতার সাহায্য নেয়, এটা কোনো অন্যায় নয়। যা বলছি কর। কোনো অনিয়ম দেখলে আমি আবার আসব, এসে আগে তোর গাড়টা মটকাবো, তারপর ভেবে দেখব তোকে নিয়ে কি করা যায়। কথাগুলো মনে থাকে যেন। এবার বুঝলেন বরুণ বাবু পুরো ব্যাপারটা? কে 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 ওখানে? দাদা বাবু, আমি যাই দাদা বাবু, মেলা কাজ পড়ে আছে, মেলা কাজ পড়ে আছে। হরে কৃষ্ণ। আমি তখনই বুঝে গিয়েছিলাম কিছু একটা গন্ডগোল আছে। আচ্ছা নারায়ণ বাবু, আজ যদি অনুমতি দেন, আমি আপনার বাড়িতে থাকতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আজ রাতে কিন্তু আপনার বাবা আবার আসবে। হ্যাঁ মানে কেন? ক্রমশ প্রকাশ্য, চুপচাপ শুধু দেখতে থাকুন। ইটস আ ম্যাজিক। তোর এত বড় সাহস, তুই আমার কথা অমান্য করিস? তুই সাপ্তাহিক বন্ধ করে দিবি? তোর আমি আজকেই ঘাড় মটকাবো, ঘাড় মটকাবোই ঘাড় মটকাবো। বাবা, তুমি আসলে আসলে আমি কিছু বলিনি বাবা, ওইগুলো সব ওই পোস্টমাস্টার বলেছেন। তুই কি এখন অন্যের কথা মতো চলবি? আমার কথার কোনো দাম নেই তোর কাছে? ওকে তো আমি শেষ করবই। কিন্তু তার আগে যে তোমার খেলা শেষ। হরে কৃষ্ণ। মানে আমায় ক্ষমা করে দিন দাদা বাবু, আমি আর করবো না, লোভে পড়ে করেছিলাম। লোভ কিন্তু ভারী লোভনীয় হরি কাকা। নারায়ণ বাবু, ঘর শত্রু বিভীষণ দেখেছেন? হরি কাকা, তুমি আমায় ভয় দেখিয়ে এসব করেছো? ছি, ছোটবেলা থেকে তোমার কোলে পিঠে চড়ে ঘুরে বেরিয়েছি, তোমার কোলে আমি মানুষ হয়েছি। বাবা তোমাকে কত ভালোবাসতো, স্নেহ করত, আর তুমি এরকম করতে পারলে? ছি, আমার ভুল হয়ে গেছে দাদা বাবু। প্রথম থেকেই সন্দেহ ছিল আমার। সন্দেহ বাড়লো যখন দেখলাম হরি কাকা আমাদের কথা লুকিয়ে শুনছেন। নারায়ণ বাবু, আপনার বাবা একটা চিঠি লিখে গেছেন, ড্রয়িং রুমেই রাখা ছিল। আপনার বাবার আত্মা যা চায় ঠিক তাই করুন, এতে আপনার বাবার আত্মাও শান্তি পাবে আর গ্রামবাসীরাও। দেখি যে চিঠিটা, দেখি। হরি তোর পেছনে ষড়যন্ত্র করছে, তুই ওকে এক্ষুনি তাড়িয়ে দে, আর সবার টাকা সবাইকে ফিরিয়ে দে, তবেই আমার আত্মা শান্তি পাবে। সেই কথা মতো জমিদার চাকর হরিনাথকে তাড়িয়ে সবার টাকা ফিরিয়ে দিল। কিন্তু বরুণ জেঠু, ওই চিঠিটা কি সত্যি সত্যি জমিদার বাবুর বাবার ভূত লিখেছিল বলো? হতে পারে, তবে হাতের লেখাটা আমার ছিল। মানে তুমি?
ও বরুণ জেঠু, আজ তুমি আমাদের গল্প বলবে না? বলবো রে বলবো, কিন্তু তার আগে তোদের একটা জিনিস দেখাবো। কি জিনিস বরুণ জেঠু? সব কিছুতে তুই বড় অস্থির লালটু। অস্থিরতা মানুষের শান্তি আর চিন্তা, এই দুটো জিনিসকেই নষ্ট করে। ঠিক আছে ঠিক আছে, আমি আর অস্থির নেই। কি দেখাবে বললে, এবার দেখাও। দেখাচ্ছি। আরে বাস, দাবার বোর্ড। কিন্তু এটা কোনো সাধারণ দাবার বোর্ড নয় পল্টু। এই দাবার বোর্ডের পেছনে এক গভীর রহস্য লুকিয়ে আছে। কি রহস্য বরুণ জেঠু? ওরে, সেই রহস্যের কথাই তো আজ আমি তোদের বলবো। বলো। আজ থেকে বছর 15-20 আগে আমি তখন গঙ্গাধরপুরের পোস্ট অফিসের পোস্টমাস্টার। গঙ্গাধরপুর? সেটা কোথায়? এখান থেকে অনেক দূরে পাহাড়ে ঘেরা গ্রাম গঙ্গাধরপুর। ট্রেনে করে যেতে লাগতো 1 রাত। আসলে তখন তো আর এখনকার মতন সুপার ফাস্ট ট্রেন ছিল না, তাই সময়টাও বেশি লাগতো। তো যাক, সে কথা। থাকতে থাকতে বেশ কয়েক মাস হয়ে গেছে, লোকজনের সাথেও বেশ ভালোই আলাপ হয়েছে। এই সব কথা ছাড়ো, এই দাবার বোর্ডের ব্যাপারটা বলো। কি রহস্য লুকিয়ে আছে এই দাবার বোর্ডে? তা পোস্ট অফিসের কাজের পরে সময় কাটানোর জন্য সন্ধে আমরা বেশ কয়েকজন মিলে দাবা খেলতাম নিবারণ বাবুর বাড়িতে। ও বলুন জেঠু, নিবারণ বাবুটা আবার কে? নিবারণ বাবু হলেন গঙ্গাধরপুরের এক নামজাদা লোক। ইংরেজ আমলে নাকি তিনি বেশ কিছু সাহেবকে উচিত শিক্ষা দিয়েছিলেন। একজন বড় বিপ্লবী বলেই সবাই চিনত নিবারণ বাবুকে। পুরো নাম হলো নিবারণ সেনগুপ্ত। অন্যায়ের সাথে নাকি কোনো দিন আপোষ করেননি। বাবা, এ তো দারুণ লোক। সত্যি দারুণ। নিবারণ বাবুর আর একটা গুণ ছিল, দুর্দান্ত দাবা খেলতেন। একবার নাকি রাশিয়া যাওয়ারও সুযোগ পেয়েছিলেন, কিন্তু যাননি। তা সেই নিবারণ বাবুর বাড়িতে রোজ সন্ধেবেলা বসতো দাবা খেলার আসর। নিবারণ বাবুর দাবার চালের সামনে কেউই বেশিক্ষণ টিকত না। আমি যা একটু লড়তে পারতাম, তাই আমাকে খুব স্নেহ করতেন ভদ্রলোক। তাই তো দাবা খেলার শেষে একদিন বলেই ফেললেন, সত্যি নিবারণ বাবু, আপনার তুলনা নেই। কিন্তু তুমিও আজ ভালো খেলছো বরুণ। আমার বলতে দ্বিধা নেই যে তুমি ছাড়া এই গোটা গঙ্গাধরপুরে আমার সাথে লড়াই করবে এমন দাবাড়ু আর একটাও নেই। ভালো ভালো, বেশ ভালো দাবার মাথা তোমার। সময় থাকলে আমার কাছে রাতের বেলা এসো, আমি তোমাকে দারুণ দারুণ কিছু দাবার চাল শিখিয়ে দেবো। হ্যাঁ, অবশ্যই আসবো, অবশ্যই। তা নিবারণ বাবুর ওই কথার পর আমি প্রায় প্রতিদিনই রাতে খাওয়া দাওয়া সেরে ওনার বাড়িতে যেতাম দাবার দান শিখতে। খেলতে খেলতে কখন যে রাত শেষ হয়ে যেত সেটা বুঝতেই পারতাম না। হ্যাঁ রে, তা এইভাবে বেশ কিছুদিন চলবার পর একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটলো। কি ঘটনা বরুণ জেঠু? ও বরুণ জেঠু, বলো না, কি অদ্ভুত ঘটনা ঘটলো? নিবারণ বাবুর যে ঘরে আমরা দাবা খেলতাম, সে ঘরের জানলায় একদিন রাতে দেখলাম চাদর মুড়ি দিয়ে একটা লোক দাঁড়িয়ে আছে। কিরে, দাবা খেলছিস? ও তুই, আয় আয় ভেতরে আয়। কিন্তু আরে কিছু হবে না, এ হলো বরুণ, ভালো মানুষ। তুই ভিতরে আয়, আয় আমি দরজাটা খুলে দিচ্ছি। তারপর কি হলো বলুন জেঠু? আর এই ভূতনাথ লোকাই বাকে? সেই রাতে নিবারণ বাবু আমাকে বলেছিলেন, বুঝলে বরুণ, এই ভূতনাথ হচ্ছে আমার ছোটবেলাকার বন্ধু। আমরা একসঙ্গে ইংরেজদের বিরুদ্ধে লড়েছি। সেসব কথা থাক নিবারণ, তোরা দাবা খেলতো, তোদের খেলা দেখতে আমার বেশ ভালো লাগছে। আপনি খেলবেন ভূতনাথ বাবু? না না, আপনারাই খেলুন। আরে খেল না, বরুণ যখন বলছে খেল একবার। তোর সাথে কতদিন দাবা খেলি না বলতো? তুই যে কোথায় কোথায় ঘুরে বেড়াস কে জানে। আয় আয়, একদম দাবা খেল আমার সাথে। ঠিক আছে, খেলছি। নে, তুই আগে চাল দে ভূতনাথ। কি দেখছি নিবারণ বাবু? কি হয়েছে বলুন, তুমি এরকম করছো কেন? কি দেখেছো? উনি কে? কে আবার? ভূতনাথ, আমার ছেলেবেলার বন্ধু। মনে হচ্ছে খুব ভয় পেয়েছে। জল খাবেন বরুণ বাবু? না 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 না, হতে পারে না, হতে পারে না, হতে পারে না। ভূতনাথ বাবু, তার মানে আসলে ভূত। দাঁড়ান বরুণ বাবু, দাঁড়ান বলছে।
তুমি ভূতনাথকে ভয় পেও না বরুণ, আরে ভয় পেও না, ও কারো কোনো ক্ষতি করে না। ও শুধু আমাকে খুব ভালোবাসে বলে আমার কাছে আসে মাঝে মধ্যে। কিন্তু কিন্তু উনি তো, হ্যাঁ বরুণ বাবু, আমি এক অশরীরী অতৃপ্ত আত্মা। অত্যাচারী ফ্লিন্টন সাহেবের গুলিতে আমার মৃত্যু হয়েছিল। কিন্তু কিন্তু আমি আপনার কোনো ক্ষতি করব না বরুণ বাবু, কোনো ক্ষতি করব না। না 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 না, আপনি আমার দিকে এইভাবে আর এগিয়ে আসবেন না প্লিজ। না ভূতনাথ বাবু, এগিয়ে আসবেন না প্লিজ, আসবেন না, আসবেন না। তারপর কি হয়েছিল বলুন জেঠু? সেই সব আমার আর মনে নেই। কেন মনে নেই কেন? ভূতনাথ বাবুকে আমার দিকে এগিয়ে আসতে দেখে আমি সম্ভবত ভয়ে জ্ঞান হারিয়েছিলাম। কারণ সকালবেলা আমি চোখ খুলে দেখি একজন ডাক্তারবাবু আমার সামনে বসে আছেন, পাশে দাঁড়িয়ে নিবারণ বাবু। ডাক্তারবাবু কতগুলো ওষুধ লিখে দিয়ে নিবারণ বাবুকে বলেছিলেন, ভয়ের কিছু নেই। আসলে কোনো কিছুতে খুব ভয় পেয়ে উনি সম্ভবত অজ্ঞান হয়ে পড়েন। আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, এগুলো খেলেই খুব ভালো ঘুম হবে। কয়েকটা দিন একটু ভালো করে ঘুমলেই এই মেন্টাল স্ট্রেসটা কেটে যাবে। ওষুধপত্র খেয়ে সুস্থ হলাম, কিন্তু মনের মধ্যে একটা ভয় থেকেই গেল। তাই ওই ঘটনার পর থেকে আমি আর কোনোদিন নিবারণ বাবুর বাড়িতে দাবা খেলতে যাইনি। উনিও আর কোনোদিন আমার খোঁজ খবর নিতে আসেননি। তারপর হঠাৎ একদিন শুনলাম নিবারণ বাবু মারা গেছেন। আর সব থেকে আশ্চর্যের কি জানিস? কি? নিবারণ বাবু নাকি দাবা খেলতে খেলতেই মারা যান। কি? দাবা খেলতে খেলতে মারা যান? হ্যাঁ, এখনো নাকি নিবারণ বাবুকে দেখা যায় রাতে নিজের ঘরে একটা চাদরে মুখ ঢাকা লোকের সঙ্গে দাবা খেলতে। ওই চাদর মুড়ি দেওয়ার লোকটা নিশ্চয়ই ভূতনাথ বাবু। জানি না, কিন্তু এই রহস্যের আজও কোনো সমাধান কেউ করতে পারেনি। তাই পুলিশ নিবারণ বাবুর বাড়িটা সিল করে দিয়েছে, যাতে ভেতরে কেউ ঢুকতে না পারে। সবই তো বুঝলাম, কিন্তু এবার এই দাবার বোর্ডের রহস্যের কথাটা বলো না বরুণ জেঠু। বলছি নিবারণ বাবুর মৃত্যুর বেশ কয়েক মাস পর আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার খাটের পাশে টেবিলটায় একটা পার্সেল রাখা রয়েছে। পার্সেল? কিন্তু এই পার্সেলটা আবার কে পাঠালো? এ কি, এটা তো দাবার বোর্ড। এটা আবার কি? চিঠি, প্রিয় শিষ্যকে গুরুর উপহার, নিবারণ সেনগুপ্ত। ও মাই গড, তার মানে এটা তো সেই দাবার বোর্ড যেটাতে আমি আর নিবারণ বাবু দাবা খেলতাম। কিন্তু কিন্তু নিবারণ বাবু তো মারা গেছেন। তাহলে ওনার দাবার বোর্ডটা কে পাঠালো আমাকে? কে পাঠালো? আর এই রহস্য আমার কাছে আজও রহস্যই থেকে গেছে। আরো একটা রহস্য কি জানিস? আমি যখনই এই দাবাটা খুলে খেলতে বসি, তখনই মনে হয় কেউ যেন আমার পাশে বসে আমার খেলা দেখছে, আর মাঝে মাঝে ভালো ভালো দাবার চাল দিচ্ছে। তুমি সত্যি বলছো বরুণ জেঠু? বিশ্বাস না হলে নিজেরাই দেখ। কই রে,
বরুণ জেঠু তো আজকেও লেট। বৃষ্টিতে কোথাও হয়তো আটকে গেছে। দেখ আবার বরুণ জেঠুর গল্পের ভূতগুলো ওনাকে আটকে রেখেছে কিনা। যদি সত্যি সত্যি ওই ভূতগুলো ধরে থাকে তাহলে তো আমাদেরও ধরতে পারে, কারণ আমরা তো ওদের চিনি। এ বাবা, এই ভূতে তুই ভয় পাস? তুইও তো পাস, লালটুও পায়। আমি তোর মতো ভয় পাই না, কারণ আমি ভীতু নই। আমি পাই না, মানে তুই ভীতু 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 ভীতু। কে কে ভীতু? দেখো না বরুণ জেঠু, আমি ছোট বলে ওরা আমায় সারাক্ষণ ভীতু ভীতু বলে ক্যাপাচ্ছে। ভীতুকে ভীতু বলবো না তো কি বলবো? মনে জোর আর বুকে সাহস থাকলে কেউই ভীতু নয়, বুঝলি? পল্টু তো ওই দুটোর নামই শোনেনি। এই, আবার? আচ্ছা আচ্ছা, কিন্তু তোমার লেট হলো কেন? ওরে বাবা, হাসপাতাল থেকে ফিরছি রে। হ্যাঁ, হাসপাতাল? তোমার শরীর ঠিক আছে তো বরুণ জেঠু? ওরে, আমি একদম মর্নিং টু নাইট, ফিট অ্যান্ড ফাইন। শোন, আসলে আমার বন্ধুর শরীরটা একটু খারাপ। কি হয়েছে তোমার বন্ধুর? হাত পা ফ্র্যাকচার। কিভাবে গো? সে এক কাণ্ড। হ্যাঁ হ্যাঁ, বলো না, হাতে তো এখন অঢেল সময়। আমার বন্ধু বিভিন্ন পুরনো বাড়ি যেখানে বর্তমানে কেউ থাকে না সেইগুলোকে কিনে রিমডারেট করে সেই বাড়িগুলো বিক্রি করে। এরকমই আজ সন্ধেবেলা ও ওর এক বন্ধুকে নিয়ে বেরিয়েছিল। তোমাকে নিয়ে? না রে বাবা, অন্যজন। সে বিদেশে থাকে, এই সম্প্রতি দেশে ফিরেছে। নাম হলো বিমল মজুমদার। ওর সাথে আমার আলাপ স্পটে। স্পটে মানে? স্পটে মানে বলছি রে বাবা, বলছি। ও বড্ড তাড়া দিস তোরা। এই, কোথায় নিয়ে যাচ্ছিস বলতো? আরে চল না, দেখতে পাবি। বিশাল বড় বাড়ি, বুঝলি, বেশ পুরনো। পরশু দিনই খোঁজ পেয়েছি। গুজব আছে বলে বেশ কম দামেই পেয়ে যাবো মনে হচ্ছে। চল। গুজব মানে? আরে তুই চল না। ও দাদা, ওই 8x12 বিদ্যাপতি লেন এদিকেই তো? ও রে বাবা রে, আমি জানি না, আমি বলতে পারবো না বাবু, আমি জানি না, আপনি যান। কাউকে খুঁজছেন নাকি? ওই 8x12 বিদ্যাপতি লেন কোন দিকটায় বলতে পারবেন? প্ল্যান করতেছেন নাকি? হ্যাঁ, যত সব। এই, কি হলো বলতো? সবাই ঠিকানাটা শুনে এরকম করছে কেন? কি জানি, তুই চল, আমরা ঠিক বের করে নেবো। চল তো। আমার না কেমন ডাউট হচ্ছে। আমার মনে হয় আমাদের ফিরে যাওয়াই উচিত। তুই চুপ কর তো, তুই এদের কথায় কান দিস না। আয় 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 আমার সঙ্গে। তুইও না সত্যি। আট বাই 12 বিদ্যাপতি লেন খুঁজছো? হ্যাঁ, তুমি চেনো? চিনি বই কি, আলবাত চিনি। আমাদেরকে নিয়ে যেতে পারবে ওখানে? কেন পারবো না? বাড়িটা দেখতে কি ভয়ানক! বাপরে, না, আমি যাব না। ভিতু, চুপচাপ যাবি আমার সাথে। না রে ভাই, আমি যাচ্ছি না। তুই বাড়িটা দেখ, কত পুরনো হবে কে জানে। দেখলেই ভুতুড়ে বলে মনে হচ্ছে। ধুর, তুই আজকের দিনেও ভূতে বিশ্বাস করিস? যত সব অন্ধ কুসংস্কার। সে আমায় তুই ভীতুই বল, কুসংস্কারী বল, ব্যাকডেটেড বল, যা খুশি বল, আমি যাচ্ছি না ভাই। দেন তুই থাক, আমি যাই। আর একটা কথা, না বেরোনো পর্যন্ত কোথাও যাবি না, ঠিক আছে? ওকে, বাট তুই সত্যি যাবি? আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো আর তোর মতন ভীতু নই। ইস, কি অবস্থা! চারিদিকে শুধু ধুলো আর জাল। আরে বাস, এত বড় বাড়ি, এত বিশাল! কমে পাচ্ছি, আমার কপাল তো খুলে গেল। হ্যাঁ, ও ঢুকে দেওয়ালে একটা ছবি দেখতে পায়, দুটি মেয়ের ছবি। দেখে মনে হয় যেন মেয়ে দুটো ওর দিকেই তাকিয়ে। ওর দৃষ্টি আকর্ষিত হলো। ওর মনে হতে থাকলো যেন ছবিটা ওকে কাছে টানছে, ওকে ডাকছে। ও ক্রমশ এগোতে থাকে কাছে, মানে ছবিটার দিকে।
আরো কাছে। হঠাৎ ওর পেছন থেকে কারোর দৌড়ে যাওয়ার শব্দ শোনে। পেছনে ঘুরে দেখে কেউ নেই। ওর মনে তখন ভয় বাড়ে। ও আবার পেছন ঘুরে ছবিটার দিকে দেখে, কিন্তু তখন আর ছবিটাতে দুটো মেয়ে নেই, একটাই মেয়ে আছে। ওরে বাবা রে, এ বাড়িতে কি সত্যি ভূত আছে মনে হচ্ছে। থাক বাবা থাক, আমার বড় বাড়ি, আমি প্রাণটা নিয়ে আগে পালাই। কি দরজাটা কি করে বন্ধ হলো? আমি এবার যাবো কি করে? কি এসব কি ভুতুরে কাণ্ড ঘটছে? ওরে বিমলের কথা শুনলেই ভালো হতো মনে হচ্ছে, এবার মনে হচ্ছে না আসলেই ভালো হতো। এবার কি করব? সারা বাড়ি অন্ধকার, কিছু ঠিক মতো দেখতেও পাচ্ছি না। দূর, ভালো লাগছে না। কি করব এবার? হঠাৎ করে ওই ঘরে পিয়ানো বেজে ওঠে। কে ওখানে? কে পিয়ানো বাজাচ্ছেন? উত্তরটাও পিয়ানোর সুরেই আসে। কে আপনি? কি চান আপনি? আবার পিয়ানো বেজে ওঠে। আপনি কিছু বলছেন না কেন? আমি বাইরে যেতে চাই, আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। আবার পিয়ানোতে সুর ওঠে। কোথায় আছেন আপনি? আপনি কে? আপনাকে দেখতে পাচ্ছি না কেন? আবার নতুন সুর। ওই তো ওই দিক থেকেই আওয়াজটা আসছে। এ কি পিয়ানোতে কেউ বসে নেই তো? তাহলে পিয়ানোটা বাজছে কি করে? হঠাৎ একটা পিলার পিয়ানোর উপর পড়ে। পিয়ানো একদম ভেঙে চুরমার, আর বন্ধুটিও ছিটকে দূরে পড়ে যায়। কোনোভাবে সে রক্ষা পায়। আবার সেই দৌড়ানোর শব্দ শুনে কেউ যেন দৌড়ে তার পেছন থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে যায়। কে ওইখানে? আমি এবার বেরোই কি করে? হ্যাঁ ওই তো সিঁড়ি, ওখান থেকে বাইরের আলো আসছে। নিশ্চয়ই বেরোনোর রাস্তা আছে। অনেক কষ্ট করে হলেও ও সিঁড়ি দিয়ে ওপরে ওঠে। ওই তো ওই ঘর থেকে আলো বেরোচ্ছে। বোধহয় বাইরের থেকে আলোটা আসছে। তার মানে বেরোতে পারা গেলেও যেতে পারে। ওই তো বারান্দা, ওখান থেকে পাইপ বেয়ে নামা যেতে পারে। যাই। কি হলো? কে ওখানে? আমি। তুমি তো ছবিতে। হ্যাঁ, আমি সেই মেয়ে যে ছবি থেকে মিসিং। আপনি এই বাড়িটা কিনতে পারবেন না। কেন? কারণ এটা আমাদের বাড়ি, আমরা কাউকে বিক্রি করব না। আমাদের দুই বোনের থাকার কোনো জায়গা নেই। ভূত বলে কি আর থাকার জায়গার প্রয়োজন পড়ে না? মানে আপনি হ্যাঁ, 16 বছর 4 মাস 18 দিন আগে রাত 4টের সময় একদল ডাকাত এসে এই বাড়িতে লুট করে, এবং আমরা আটকাতে গেলে আমাদেরকে মেরে এই ঘরে ফেলে রেখে দেয়। ওই যে আমরা দুই বোন বসে। পিয়ানোটা তো ভেঙে গিয়েছিল তো। ওটা দিদি খুব ভালো পিয়ানো বাজায়। চলে যান এখান থেকে, চলে যান আপনি চলে যান এখান থেকে চলে যান আপনি, এক্ষুনি এখান থেকে চলে যান। আমি ওখান থেকে যাচ্ছিলাম, চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি পড়ে আছে, খুব বাজে অবস্থা। হাত পা ভেঙে গেছে নাকি? সে আর বলতে, ওর মুখে আমরা দুজন মানে বিমল আর আমি এই ঘটনাগুলো শুনি। তারপর অ্যাম্বুলেন্সে করে ওকে হাসপাতালে নিয়ে যাই। এখন ভর্তি আছে, বিমল আছে। আমি যাব আবার রাতে, ওখানেই থাকবো। এর জন্যই বলি, বড়রা যা বলে সেটা শোনা উচিত, কোনো কারণ থাকে বলেই বলে, বুঝলে? বুঝলাম। বুঝেছি বরুণ জেঠু।